দর্শক স্বাগত জানাচ্ছি এসএটিভি ডিজিটালে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মেডিকেল জরুরি বিভাগের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকেই যারা এখানকার চিকিৎসক রয়েছেন তারা কিন্তু কর্মবিরতিতে গিয়েছেন, যে কারণে আমরা অভিযোগ পেয়েছি যে এখানে কর্মবিরতি যাওয়ার কারণে চিকিৎসার অভাবে এবং চিকিৎসার দুর্বলতা থাকায় দুইজন নিহত হয়েছেন বলে অভিযোগ আমাদের কাছে করা হয়েছে। সেই সাথে এই মুহূর্তে আমরা দেখছি যারা জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন, এমন কয়েকজন রুগী আমরা পেয়েছি। আমরা যদি একটু কথা বলি রুগীর স্বজনদের সাথে যে আসলে তারা চিকিৎসা আসার পর তাদের সাথে আসলে কী ঘটেছে, আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনি কোথা থেকে আসছেন। এবং আমরা নোয়াখালী থেকে আসছি রুগী নিয়ে, বুঝছেন। আমরা আমাদের দেশের ভিতরে আমরা রুগী নিয়ে অনেক লঞ্চনাতে থাকি। আমরা বাইরে কেন মানুষ চিকিৎসা করতে যাই? আমাকে বাংলাদেশের ডাক্তার এত বড় বড় ডাক্তার থাইকা আমরা মনে করেন বাইরে আসতে কিসে লাগে রুগী নিয়ে যায়, বুঝছেন। এখানে আপনারা রুগীর চিকিৎসা পাচ্ছেন না? না, এখানে কোনো রুগীর চিকিৎসা পায় না। নার্সারা এলোমেলো থাকে, ডক্টরেরা এলোমেলো থাকে, কোনো সেবাই পাইতে আসে না। পাইনা দেখে তো মানুষ ছুটে ছুটে অন্যদিকে চিকিৎসা পাইতেছে না, ডাক্তার নাই। কি হয়েছে বলেন? এখানে ডাক্তার নাই, কিছু নাই, ফিরত যাইতেছে। এখানে আইসা লাভ হইলো কি? তাই এখানে কোনো ডাক্তার নাই, কিচ্ছু নাই। সকাল ভোরে আইছে, না খাইয়া সব শেষ। উনি কি সমস্যা ওনার? আরেক হাসপাতাল থেকে পাঠাইছে। আরেক হাসপাতাল থেকে? কোন হাসপাতাল থেকে পাঠাইছে? নারায়ণগঞ্জ থেকে ট্রান্সফার করছে ঢাকা মেডিকেলে। ওনারা চিকিৎসার লেগে এখন এখানে চিকিৎসা পাচ্ছেন না? না, ওই যে ফিরত যাইতেছে। আমার আম্মার পেট ব্যথা করতেছে। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? বুইগড়, নারায়ণগঞ্জ। ওনার বয়স কত? ওনার নাম কি? সুরবানু বড় সাহেব। দর্শক আমরা আসলে যেটি দেখছি এখন, এই গতকাল একটি ঘটনা ঘটেছে যে ঢাকা মেডিকেলে হামলা হয়েছিল এক গ্রুপের। সেই হামলার কারণে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু নিরাপত্তায় ভুগছেন এবং সে কারণে তারা চিকিৎসা থেকে শাটডাউন কর্মসূচির মধ্য দিয়ে তারা চিকিৎসা থেকে অব্যাহতি নিয়েছেন, অর্থাৎ কর্মবিরতি পালন করছেন। তবে এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে গতকাল ঘটনার পরপরই কিন্তু সেনা সদস্যরা এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা মেডিকেল জুড়ে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই ধরনের সংঘর্ষের সূত্রপাত না হয়, যে কারণে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা মেডিকেল জুড়ে। এবং সেই সাথে সেনা সদস্য সহ পুলিশ সদস্যরাও কিন্তু ঢাকা মেডিকেলে রয়েছেন। কিন্তু তারপরেও চিকিৎসকরা তারা কিন্তু যে আশঙ্কা করছেন আবারও হামলার পুনরাবৃত্তি ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে তারা কিন্তু শাটডাউন কর্মসূচির মধ্য দিয়ে তারা চিকিৎসা থেকে বিরতি নিয়েছেন, যে কারণে আমরা দেখছি যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে যে সকল জরুরি রুগী আসছেন তারা কিন্তু চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসা না পেয়ে তাদের ফিরে যেতে বাধ্য হয়েছে। এবং আমরা এমন অভিযোগ পেয়েছি যে কারণে প্রায় দুইজন রুগী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আমাদের কাছে, যে তারা চিকিৎসা না পেয়ে। এবং আমরা যদি একটু বলি সেই রুগীগুলোর একজনের বয়স প্রায় 25 ঊর্ধ্ব এবং আরেকটি নবজাতক শিশুর মৃত্যুর ঘটনাও কিন্তু আমরা ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে আমরা দেখেছি। এবং বেলা 11টার পরই কিন্তু এই ঢাকা মেডিকেল এলাকা জুড়ে আমরা কিন্তু এই ধরনের একটা কর্মবিরতি দেখছি। এবং সেই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনী এখনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছেন, যাতে কোনো ধরনের নিরাপত্তা আশঙ্কা না থাকে, সেই সাথে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এমনটি। কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু রুগী আসছেন এবং চিকিৎসা না পেয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। একটু কথা বলতে পারি? এই যে ঢাকা মেডিকেলে রুগী আসছে, চিকিৎসা পাচ্ছে না, ফিরে যেতে হচ্ছে, আপনার একজন নাগরিক হিসেবে ব্যাপারটিকে কীভাবে দেখছেন? নাগরিক হিসেবে কি আমার তো মনে হয় খুব কষ্টজনক, মানুষের অনেক রুগী মারা যাচ্ছে। এটা ভাই অনেক দুঃখজনক একটা ব্যাপার ভাই। এটা কারণ কি রুগী আপনাদের এখানে যারা আসে এরা সবাই নিম্নবিত্ত পরিবার। আমাদের ক্ষমতা নাই যে বাইরে যায় আমরা প্রাইভেটে যায় দেখাবো। এখানে যারা ডাক্তাররা সেবা দিতেছে যাদের, এরা খুবই নিম্ন শ্রেণীর লোক। এরা এনে কেউ কোটিপতি, কেউ লোক এনে আসে না। আমরা গরিব মানুষ এনে ভাই, এনে সবাই যারা ডাক্তাররা যদি সেবা না দেয় আমরা কই যাবো? আর যাদের ডাক্তারদের প্রতি যেটা হয়েছে এটা ভাই ঠিক হয় না, এটা ঠিক হয় না। আমরা দেখছি যে ডাক্তারের সাথে যেটি হয়েছে পরপর সাথে সাথেই সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি আর্মি সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, বলা চলে কিছুটা সিকিউর চেষ্টা করতেছে রুগীদের ভালো করার জন্য। কিন্তু তাদের এই ভিতরে আইসা যদি গায়ে হাত তোলে ভাই, এটা তো সাধারণ মানুষ। আমরা চাই যে এখানে ভাই পরিবেশ স্বাভাবিক, সবাই এটাই চাই। এনে যে রুগীগুলো আছে ভাই এরা সিরিয়াস রুগী, বুঝছেন, অনেক সিরিয়াস রুগী। আমার মামাই লিভারের রুগী, বুঝছেন, এর অবস্থা খারাপ।
হ্যাঁ ডাক্তাররা যদি না যায় ওয়ার্ডে তাহলে তো এ মারা যাবে, লিভার ড্যামেজ হয়ে গেছে, তো মারা এখানে সকাল থেকে কোনো রোগী মারা গিয়েছে কিনা চিকিৎসকভাবে? দর্শক আমরা আসলে যে যেমনটি দেখছি যে এখানে যে দেখতে পাচ্ছেন যে অধিকাংশই রোগীর স্বজনরা আছেন, রোগী নিয়ে এসেছেন, কিন্তু ডাক্তারদের সাথে যে আশঙ্কাজনক একটি ঘটনা ঘটেছে সে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানকার চিকিৎসকরা, সে কারণে তারা কর্মবিরতিতে গিয়েছেন, যে কারণে এখন যারা রুগী নিয়ে এসেছেন তাদেরকে কিন্তু অনেকটা বিবেকে পড়তে হয়েছে। এবং আমরা অভিযোগ পেয়েছি যে সকালে একটি নবজাতক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি, সেই সাথে আরেকজন 25 ঊর্ধ্ব আরেকজনের মৃত্যুর খবরে কিন্তু আমরা পেয়েছি সকাল থেকে। এবং এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আমরা দেখছি যে একদমই একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, যদিও এখানে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য রয়েছেন এবং আর্মি সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, এই যে একজন সাধারণ নাগরিক হিসেবে এই মুহূর্তে চিকিৎসা সেবা যে ব্যাহত ঘটছে এবং এই ঘটনা যে ঘটেছে সেই ঘটনাকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন, এবং চিকিৎসা ব্যাহত যে ঘটছে সেই ক্ষেত্রে আপনাদের কতটুকু সমস্যা হচ্ছে? আমরা সাধারণ পাবলিক ভাই, আমরা অনেক দূর থেকে এসেছি। আমার এই রোগী আজকে 16 দিন থেকে অসুস্থ, বসে কালকে অপারেশনের সিরিয়াল, এরকম ভক্তি থাকলে যদি অপারেশন না করলে রোগীটা মারাও যাইতে পারে, তখন কি করবো? কাক দোষ দেবো? ডাক্তারের দোষ দেবো না স্টুডেন্টের দোষ দেবো? তখন আমরা যদি রোগী আমাদের বাঁচাইতেই না পারি, আর যদি আন্দোলন না থাকে কালকে অবশ্যই অপারেশন করলে ভালো হবে, ভালোভাবে বাসায় নিয়ে যেতে হবে। এখন যদি লাশ নিয়ে যায় তাহলে একদিন থাকিয়ে পরিশ্রম করে লাভ কি? যেটা সমাধান হয় আমাদের একটা সমাধান করে দেন। আপনি একটু বলেন আসলে এই যে ব্যাপারগুলো। আচ্ছা, যাই হোক, আমরা যেমন দর্শক যেমনটি কথা বলছিলাম, আসলে প্রত্যেকের চাওয়া হচ্ছে যেই সমস্যার সংকট তৈরি হয়েছে সেই সংকট যাতে দ্রুত নিরসন হয়, এবং সেই সাথে এখানে অনেক মুমূর্ষু রোগী কিন্তু ভর্তি রয়েছে যাদের ব্যাপারে মৃত্যুর আশঙ্কা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এমন অনেক রোগী রয়েছেন। যদি চিকিৎসা থেকে তারা যথাযথ চিকিৎসা থেকে তারা বঞ্চিত হয় তাহলে তাদেরও মৃত্যুর মতন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। তবে খুবই দ্রুত সময়েই কিন্তু সেই আশঙ্কা কাটিয়ে নতুন করে ডাক্তাররা তাদের যে নিজ নিজ কর্মস্থল সেই কর্মস্থলে তারা ফিরে আসবেন এবং দ্রুততম সময়ে আবার চিকিৎসা সেবা কিন্তু শুরু হবে, অব্যাহত থাকবে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার আগত রোগী এবং রোগীর স্বজনরা। আমরা যেমনটি তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি। এবং আমরা যদি আপনাদের একটু বলার চেষ্টা করি যে গতকাল রাত 11:30টার দিকে ঢাকা মেডিকেলে 2 জন চিকিৎসকের উপর হামলা করা হয়েছিল, এবং সেই হামলার পরপরই কিন্তু চিকিৎসকরা নিরাপত্তা আশঙ্কায় ভুগছেন। তার পরবর্তীতে তারা আজকে বেলা 11টা থেকে তারা কিন্তু নিরাপত্তায় ভোগার কারণে তারা কিন্তু কর্মবিরতিতে গিয়েছেন। কর্মবিরতিতে যাওয়ার এক পর্যায়ে এই মুহূর্তে আমরা চিকিৎসা সেবা যে ব্যাহত হয়েছে আমরা সেই চিত্র কিন্তু আমরা দেখছি। আমরা একটু আরেকটু কথা বলবো। একজন ভাইয়া, আপনার রুগী কোথা থেকে নিয়ে আসছেন এবং এই মুহূর্তে রুগীর অবস্থা কি, চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? কোনো ডাক্তার নার্স নেই, কোনো চিকিৎসা পাচ্ছে। রুগী কোথা থেকে নিয়ে আসছেন এবং ওনার সমস্যাটা কি? চিটাগাং রোড থেকে সিজারের রুগী নিয়ে আসছেন। এটা 4 নম্বর সিজার। এই মুহূর্তে যে ডাক্তার নেই, ডাক্তার সংকট রয়েছে, সেক্ষেত্রে রুগীর ব্যাপারে আশঙ্কা কি করছেন? আশঙ্কা তো ভয়ঙ্কর হচ্ছে, এখন তো মনে করেন যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনাদের এখন চাওয়া কি এই মুহূর্তে? এখন তো আমাদের দ্রুত গতিতে কাজ করার প্রয়োজন। জি, এখন এটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাই যেও তখন এই কাজটা দ্রুত করার মতন সরকারের প্রয়োজন। এখন এটা কেমনে করবে না করবে সরকারে জানে, আমরা তো আর কিছু বুঝতেছি না বাবা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এখানে একজন 4র্থ সিজারের রোগী এসেছেন যিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তবে এই মুহূর্তে চিকিৎসা সেবা পাচ্ছেন না, তিনিও কিন্তু আশঙ্কায় রয়েছেন। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি অনেকটা আশঙ্কাজনক এবং মৃত্যুর সাথে অনেক পাঞ্জা লড়ছেন এমন অনেক রোগীও রয়েছেন এবং তারা কিন্তু ফিরে যেতে বাধ্য হচ্ছে। আমরা একজন রোগীর স্বজনের সাথে কথা বললাম, তাদেরকে বলেছে যে রোগীকে নিয়ে বের হয়েছে, ফাইলে লিখে দিয়েছে, এরকম কিছু কি আপনার সাথে হয়েছে? আমারে সকালবেলা একবার কইছে, ডাক্তাররাই বলছে 6 মাসের প্রেগনেন্ট, তো বলছে 6 মাসের প্রেগনেন্ট কিন্তু ব্যথা অন্য। আজকে 12 দিন ধরে ব্যথা। বাউনবেড়াতে মেডিকেল হাসপাতালে ভর্তি রাখছিলাম, আবার আরেকটা হাসপাতালে ভর্তি রাখছিলাম, ওরা পারে না, এখানে রেফার করছে। তারপরে রুগী আনছি খালকে, এই পর্যন্ত ব্যথার জায়গায় আছে। রুগী মনে 90% নাই, আর 10% লটকে রয়েছে, বুঝছেন। এখন শিলার মধ্যে ব্যথা, এখন বলছে অপারেশন করবো। একবার সকালের ওষুধ আনাইছি, 3000 টাকার ওষুধ আনছি, এরপরে বলতেছে না অপারেশন হইব না। এরপরে আবার কসমেটিক বিভাগের ডাক্তারের কাছে গেছি,
ওনারা আমার একটা ভাই আছেন, ওনার সাথে কথা বলতে বলছে, হুট করে আসার একজন ডাক্তার আইলো, আয়াসের অনেক কিছু ওষুধ লেখলো, লেখে স্যার 7,000 টাকার ওষুধ আনছি, আবার রক্ত করছি। এখন আইসা বলতেছে কালকে ঢাকা মেডিকেলে মারামারি হয়েছে, ডাক্তারের সাথে এরকম ধরনের ডাক্তাররা মারবেন, তাহলে চিকিৎসা করবো কেমনে? এখন ডাক্তাররা ধর্মঘট করছে, ডাক্তাররা চিকিৎসা করবে না, রুগীগুলার রিলিজ করে দিতেছে, অথচ রুগীগুলার নাকের ভিতরে দাঁড় লাগিয়ে রয়েছে। রুগীগুলার রিলিজ করে দিতেছে, কাগজপত্র সাইন নিছে, নিয়ে আসে ওদের আমাদের ভর্তি ফাইল দেওয়া ছিল, ফাইলটা লয়ে গেছে। এখন বলতেছে আপনারা যে কোনো জায়গায় চিকিৎসা করেন, এই ওষুধ আপনাদের কাজে লাগবে, অপারেশন করতেই হবে। এই মুহূর্তে রোগী নিয়ে কতটা আশঙ্কায় ভুগছেন? এখন রুগী 90% নিয়ে ভুগতেছে, কারণ রুগীটা আজকে 12 দিন হয়েছে এক পোড়া দানা পানিও খায় নাই, মানে স্যালাইনের রূপে আর ব্যথার ইঞ্জেকশনের উপরে রয়েছে। আমরা তো আর এত কিছু বুঝি না, আমরা তো এত শিক্ষিত মানুষ না।